এসি আর ডিসি। তো ডিসি মানে হচ্ছে ডিরেক্ট কারেন্ট আর এসি হচ্ছে অল্টারনেটিং কারেন্ট। তো এরকম ছিল, মনে করেন এটা যদি সময় এক্সিস হয় আর এটা হচ্ছে আমাদের কারেন্ট আই, আর একটা যদি আমরা এইভাবে ড্র করি এটা টি। তো দেখেন উপরেরটা হচ্ছে আমাদের ডিসি আর নিচেরটা হচ্ছে আমাদের এসি। তো এখন দেখেন ডিসি মানে কি ডিরেক্ট কারেন্ট, অর্থাৎ এ কি করবে সময়ের সাথে এর মানের কোনো চেঞ্জ হবে না, মান বা দিক এর কোনো চেঞ্জ হবে না। তো এই অংশটা খেয়াল করেন, এক্সিসটা হচ্ছে আমাদের টি এক্সিস। তো এদিক দিয়ে সময় বাড়তেছে কিন্তু আমাদের এই যে মান আই এর মান দেখেন জিরোতে যা ছিল এখানে একদম যত সময় যাচ্ছে এর কোনো চেঞ্জ হচ্ছে না, অর্থাৎ সময় চেঞ্জ হচ্ছে কিন্তু আমাদের এই মানটা চেঞ্জ হচ্ছে না। এই কারণে এটা হচ্ছে ডিরেক্ট কারেন্ট, মানে হচ্ছে ডিসি। আর এটার ক্ষেত্রে খেয়াল করেন এখানে হচ্ছে সময় এক্সিস। তো আমাদের প্রথমে ছিল জিরো, তো জিরোতে মান ছিল জিরো, তারপরে ধীরে ধীরে সময় বাড়তেছে, তারপরে কি হচ্ছে দেখেন মানটা প্রথমে সর্বোচ্চ ধীরে ধীরে বাড়তেছে এবং সর্বোচ্চ একটা মানে যাচ্ছে। তো এরপরে কি হচ্ছে কমতেছে, আবার জিরোতে আসতেছে। তো জিরোতে আসার পর এবার কি হচ্ছে আবার মাইনাসের দিকে যাচ্ছে এবং আবার জিরোতে আসতেছে। তো এরকম যদি থাকে তাহলে সেটাকে বলবো আমরা অল্টারনেটিং কারেন্ট। অর্থাৎ কি হবে মান এবং দিক দুটোই চেঞ্জ হচ্ছে, অর্থাৎ একবার পজিটিভ দিকে যাবে এবং আরেকবার নেগেটিভ দিকে যাবে। তো এই অংশ এরকম যদি থাকে তাহলে সেটাকে আমরা বলবো এসি। এসি কারেন্ট মানে অল্টারনেটিং কারেন্ট। তো এখন দেখেন আমাদের কিছু ডিফারেন্স আছে এসি এবং ডিসির মধ্যে। তো এই ডিফারেন্সগুলো একটু খেয়াল করেন। প্রথম প্রথমটা আসেন ডিসি এবং এসি। ডিসি কারেন্ট কি? তো দেখেন ডিসি ইজ কনস্ট্যান্ট উইথ রেসপেক্ট টু টাইম। তো এখানে দেখেন এটা, অর্থাৎ এই যে প্রথম যে কথাটা বললাম, ডিসি হবে কি সময়ের সাথে কনস্ট্যান্ট থাকবে আর এসি সময়ের সাথে কনস্ট্যান্ট থাকবে না। তারপর দেখেন ফ্রিকোয়েন্সি ইজ জিরো ফর ডিসি, অর্থাৎ ডিসিতে কোনো ফ্রিকোয়েন্সি নাই আর এসিতে ফ্রিকোয়েন্সি আছে। নর্মালি এটা হচ্ছে 50 হার্জ আমাদের দেশে, আর অন্যান্য কিছু কিছু দেশ আছে যেমন যুক্তরাষ্ট্র, ওখানে আবার ওরা হচ্ছে 60 হার্জ ইউজ করে। তো ফ্রিকোয়েন্সি কি আমরা একটু পরে দেখব। তো আপাতত এটা মনে রাখেন, ডিসি যেহেতু আমাদের এরকম টাইমের সাথে চেঞ্জ হয় না এর মান এবং দিকের, এই কারণে তার ফ্রিকোয়েন্সিটা হচ্ছে জিরো। আর এটা দেখেন এসিতে আমাদের এটা হচ্ছে একটা ফুল সাইকেল, প্রথমে জিরোতে শুরু হয়েছে, আবার পজিটিভ দিকে সর্বোচ্চ, আবার নিচের দিকে আসতেছে এবং আসার পর নেগেটিভ দিকে সর্বোচ্চ এবং আবার জিরোতে, এই যে একটা সাইকেল। তো এসিতে এরকম রিপিট হইতে থাকে, মানে পুরো সাইকেলটা এভাবে চলতে থাকে এরকম। তো এটা 1 সেকেন্ডে কতবার এরকম রিপিট হবে সেটা হচ্ছে তার ফ্রিকোয়েন্সি। তো বাংলাদেশে যে কারেন্ট আমরা ইউজ করি এসি কারেন্ট, তো এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি এরকম 50 হার্জ, অর্থাৎ সেকেন্ডে এরকম 50 বার দিক পরিবর্তন করতে পারে। আর কিছু কিছু জায়গায় আছে 50 থেকে 60 হার্জ। তো এই কারণে দেখবেন আমাদের বিভিন্ন যে অ্যাপ্লিকেশন আছে, মানে আমাদের যে ডিভাইসগুলো ইউজ করি ইলেকট্রিক্যাল, ওখানে এরকম লেখা থাকে ফ্রিকোয়েন্সি 50 থেকে 60 হার্জ, এই কথাটা লেখা থাকে। তো আমাদের দেন চার্জার থেকে শুরু করে সবকিছুতে এরকম ইয়ে কথাটা লেখা থাকে যে 50 থেকে 60 হার্জ, মানে ওই ডিভাইসটা 50 থেকে 60 হার্জ ফ্রিকোয়েন্সির মধ্যে রান করবে, অর্থাৎ চলবে। কিন্তু ফ্রিকোয়েন্সি যদি এর থেকে কম বা বেশি হয় তাহলে আমাদের ওই ডিভাইসটা নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি। তো এরপরে আসেন দেখেন ডিসি সাপ্লাই অবটেন ফ্রম সেল অর ব্যাটারি। তো এখানে 3 নম্বরটা একটু খেয়াল করি। 3 নম্বরটা হচ্ছে ডিসি কন্টেন অনলি রেজিস্ট্যান্স, আর ডিসিতে শুধুমাত্র রেজিস্ট্যান্স থাকে, আর এসিতে কি থাকবে রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স এবং ক্যাপাসিট্যান্স, এগুলো সবগুলোই থাকতে পারে। তো আমরা যখন লেকচার 1 পড়ছি, লেকচার 3 পড়ছিলাম, তখন আমরা ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর পড়ছিলাম। তো ওখানে আমরা বলছিলাম যে ডিসিতে আমাদের ইন্ডাক্টর শর্ট সার্কিট হিসাবে কাজ করে আর ক্যাপাসিটর ওপেন সার্কিট হিসাবে কাজ করে, অর্থাৎ এইগুলোর ইফেক্ট শুধুমাত্র এসিতে পাবো। তারপরে আসেন ডিসি সাপ্লাই অবটেন ফ্রম সেল অর ব্যাটারি, অর্থাৎ ডিসি সাপ্লাই আমরা নর্মালি ব্যাটারি
আমাদের যে ব্যাটারিগুলো থাকে, তো ওই ব্যাটারিগুলো থেকে পেয়ে থাকি। আর এসি সাপ্লাই আমরা এসি জেনারেটর থেকে পাবো। তারপর আসেন ফ্লো অফ ইলেকট্রন ইন ওয়ান ডিরেকশন, অর্থাৎ ডিরেকশন আমাদের ডিসিতে ইলেকট্রনের ফ্লো হবে একদিকে, আর এসিতে হবে দুই দিকেই, বাই ডিরেকশনাল হইতে পারে। তো এরপরে আসেন পাওয়ার ফ্যাক্টর ফর ডিসি ইজ 1, আর পাওয়ার ফ্যাক্টর ফর এসি ইজ অলওয়েজ লেস দ্যান, অলওয়েজ বিটুইন, এটা হচ্ছে কি 0 থেকে 1 এর মধ্যে। তো পাওয়ার ফ্যাক্টরটা কি? তো পাওয়ার ফ্যাক্টর নর্মালি আছে cos থিটা। তো দেখেন cos থিটা, এই cos থিটা এই মানটাকে বলা হয় পাওয়ার ফ্যাক্টর। এখানে থিটাটা কি? থিটা হচ্ছে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী কোণ। তো ডিসিতে দেখেন, ডিসিতে যেহেতু আমাদের মান এবং দিকের কোনো পরিবর্তন হয় না, তো এই কারণে এর অ্যাঙ্গেল 0। তো cos 0 এর মান হচ্ছে 1, অর্থাৎ এখানে পাওয়ার ফ্যাক্টর সবসময় 1 থাকে। আর এখানে দেখেন আমাদের এই যে এটা হচ্ছে এসি, তো এসিতে ভোল্টেজ এবং কারেন্ট এই দুইটা লোডের উপর ডিপেন্ড করে একটা আরেকটার মধ্যে একটু পার্থক্য থাকে। মনে করেন যদি আমাদের লোডটা ইন্ডাকটিভ অথবা ক্যাপাসিটিভ হয় এরকম, তো ইন্ডাকটিভ লোড হলে আমাদের ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী কোণটা 90 ডিগ্রি থাকে। অর্থাৎ এরকম মনে করেন এইটা যদি ভোল্টেজের অ্যাঙ্গেল হয়, তাহলে এখানে কারেন্টের অ্যাঙ্গেলটা হবে এরকম, এই যে এইখান থেকে শুরু হবে। মানে জাস্ট এই যে এটা হচ্ছে আমাদের 0 আর এটা হচ্ছে পাই, মানে 180 ডিগ্রি। তো এটা ভোল্টেজের অ্যাঙ্গেল হলে এটা হবে কারেন্টের অ্যাঙ্গেল, মানে 90 ডিগ্রি থেকে শুরু হবে, আবার এর 90 ডিগ্রিতে এরকম আসবে। অর্থাৎ এদিক দিয়ে শুরু করলে আমরা দেখি যে এটা 90 ডিগ্রি লিডে থাকে, মানে সামনে থাকে। তো এরকম আমাদের আহ, ইয়ে আছে। তো এগুলো হচ্ছে আমাদের আপনাদের যদি বিস্তারিত থাকতো তাহলে আমরা এগুলো দেখতাম, তো আমাদের এগুলো জানার দরকার নেই আপাতত। তো এটা মনে রাখেন যে এই থিটার মান সবসময় আহ, জিরো থেকে 90 ডিগ্রির মধ্যে থাকে, যার কারণে এর মান হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে হয়। তারপর দেখেন ইন ডিসি ইন্ডাকশন ইজ নট পসিবল। তো ডিসিতে আমাদের ইন্ডাকশন পসিবল না, আর এসিতে ইন্ডাকশন পসিবল। অর্থাৎ ইন্ডাকশন বলতে কি বোঝায়? মনে করেন একটার উপস্থিতিতে আরেকটার প্রভাবিত হওয়া। মনে করেন এরা হচ্ছে আমাদের একটা তার আছে এখানে, তো এর মধ্যে দিয়ে যদি এসি ফ্লো করা হয় তাহলে এর চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় এরকম। তো এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি আর একটা কন্ডাক্টর রাখা হয় তাহলে এই কন্ডাক্টরের মধ্যে একটা ভোল্টেজ তৈরি হবে। তো এটাই হচ্ছে মূলত ইন্ডাকশন। দেখেন এটা একটা আরেকটার সাথে সরাসরি কানেক্ট করা নাই, কিন্তু তারপরে এর এর মধ্যে দিয়ে যে কারেন্ট ফ্লো হচ্ছে, তো এর কারেন্ট ফ্লোর প্রভাবে আমাদের এর পাশে যে কন্ডাক্টরটা আছে এখানে একটা ভোল্টেজ তৈরি হচ্ছে। তো এটাকে বলা হচ্ছে মূলত ইন্ডাকশন। তো এসিতে হচ্ছে আমাদের ইন্ডাকশন পসিবল, কারণ এসি কারেন্ট ফ্লো হলে ওর চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। তারপর দেখেন ক্যান নট বি স্টেপ আপ অর স্টেপ ডাউন। তো আমরা ডিসি সরাসরি স্টেপ আপ আর স্টেপ ডাউন করতে পারি না, আর স্টেপ আপ আর স্টেপ ডাউন করা যাবে ট্রান্সফরমারের মাধ্যমে এসি। অর্থাৎ এই যে এই ইন্ডাকশন প্রিন্সিপালটা ইউজ করে আমরা মূলত আমাদের যে ট্রান্সফরমারগুলো দেখি এখানে এই কাজটা করা হয়, যে প্রথমে হাই ভোল্টেজকে লো ভোল্টেজ বা লো ভোল্টেজকে হাই ভোল্টেজে কনভার্ট করা হয়। তো এখানে মূলত এই যে এই প্রিন্সিপালটা কাজ করে। জি তো স্যার। আমাদের এরকম থাকে ট্রান্সফরমারে দুইটা তার আলাদাভাবে এইভাবে কানেক্ট করা স্যার থাকে। স্লাইডটা পাওয়া এই যে যাবে? এরা একে অপরের সাথে কানেক্ট স্লাইডটা মানে করা হচ্ছে থাকে না, পিডিএফটা। কিন্তু এরা পাশাপাশি থাকে। যার এই প্রথমটাতে যদি কারেন্ট ফ্লো হয় তাহলে এর প্রভাবে এর চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়, এবং এই ম্যাগনেটিক ফিল্ডের কারণেই অপর প্রান্তে আমাদের একটা ভোল্টেজ তৈরি হয়। তো এইভাবে আমরা এই যে প্যাচ, এখানে প্যাচগুলো আছে, এই প্যাচগুলার কম বেশি করার মাধ্যমে আমরা এই ভোল্টেজটাকে কন্ট্রোল করতে পারি। বুঝতে পারছেন? ট্রান্সফরমারটা মূলত এভাবে কাজ করে। তো টাইপ অফ এসি ওয়েভফর্ম, তো আমরা যে এসি বললাম, তো এসির অনেক কয়েক ধরনের আমাদের ওয়েব ফর্ম আমরা নর্মালি ইউজ করি। তো তার মধ্যে এখানে কয়েকটা দেওয়া আছে। দেখেন প্রথমে আছে সাইনোসয়েডাল ওয়েব ফর্ম, তো এই ফর্মটা হচ্ছে সবচেয়ে বেশি ইউজ হয়। আর তারপরে দেখেন 2 নম্বরটা হচ্ছে
এটা হচ্ছে স্কোয়ার ওয়েভ ফর্ম। তো স্কোয়ারটা দেখেন এরকম এটা দেখতে। তারপরে আসেন ট্রায়াঙ্গুলার ওয়েভ ফর্ম, তারপরে এখানে আছে সাউথুথ ওয়েভ ফর্ম, আর এখানে আছে ট্রাপিজয়েডাল ওয়েভ ফর্ম। তো এই ওয়েভ ফর্মটা একটু খেয়াল করেন, আমাদের এই যে 5টা ওয়েভ ফর্ম আছে, তো এই 5টা ওয়েভ ফর্ম মধ্যে এই 4টে বেশি ইউজ হয় আমাদের বিভিন্ন অ্যাপ্লিকেশনে। তো তার মধ্যে সবথেকে বেশি ইউজ হয় সাইনোসয়েডাল ওয়েভ ফর্ম। তো সাইনোসয়েডাল ওয়েভ ফর্ম বেশি ইউজ হওয়ার কারণ আমরা একটু দেখি। তো দেখেন এখানে আমাদের কিছু কারণ দেওয়া আছে সাইনোসয়েডাল ওয়েভ ফর্ম ইউজ হওয়ার। তো প্রথমটা হচ্ছে এনি পিরিয়ডিক ওয়েভ ফর্ম ক্যান বি রিটেন ইন সাইনোসয়েডাল ফাংশন। অর্থাৎ যে কোনো ওয়েভ ফর্মকে পিরিয়ডিক মানে এই যে এরকম যদি একটা নির্দিষ্ট সময় পর পর রিপিট হয়, তাহলে এগুলাকে আমরা সাইনোসয়েডাল ফর্মে লিখতে পারি। অর্থাৎ একটা ইয়ে আছে একটা, সেটা হচ্ছে ফুরিয়ার ট্রান্সফর্ম। তো ফুরিয়ার ট্রান্সফর্মের মাধ্যমে মূলত কি করা হয়, একটা নন সাইনোসয়েডাল ওয়েভ ফর্মকে সাইনোসয়েডাল ওয়েভ ফর্মে প্রকাশ করা যায়। তারপরে আসেন ইন্টিগ্রেশন অ্যান্ড ডেরিভেশন অফ সাইন ওয়েভ ইজ অলসো এ সাইন ওয়েভ। অর্থাৎ আমরা সাইনকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে কস পাই, আবার কসকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে সাইন পাই। আবার সিমিলারলি হচ্ছে সাইনকে ডেরিভেশন করলে কস পাই, আবার কসকে ডেরিভেশন করলে সাইন পাই। তো এইগুলো হচ্ছে মূলত সাইনোসয়েডাল দুইটাই, সাইন আর কস, এই দুটাকে একত্রে সাইনোসয়েডাল বলা হয়, সাইন থিটা আর কস থিটা। তো অর্থাৎ আমাদের এখানে কি হয়, ইন্টিগ্রেশন এবং ডেরিভেশন যদি আমরা করি তাহলে উভয় সাইন ওয়েভ থাকে। অর্থাৎ সাইন ওয়েভকে ইন্টিগ্রেশন করলে সাইন ওয়েভ, আবার সাইন ওয়েভকে ডেরিভেশন করলেও সাইন ওয়েভই পাবো মূলত। এরকম মানে সাইনোসয়েডালকে ইন্টিগ্রেশন আর ডেরিভেশন করলে আমরা সাইন ওয়েভই পাবো। তো এবার আসেন 3 নম্বর, এটা হচ্ছে ইজি জেনারেট করা যায়। তো আমাদের যে সাইনোসয়েডাল ওয়েভ ফর্ম, এটা হচ্ছে আমাদের যে জেনারেটর গুলো আছে, তো জেনারেটর গুলোতে নর্মালি এই সাইনোসয়েডাল ওয়েভ ফর্মই ক্রিয়েট হয়, মানে তৈরি হয়। তো এবার এটাতে আসেন। তো এখানে দেখেন তারপরে আছে ইজি টু অ্যানালাইজ, অর্থাৎ সাইনোসয়েডাল ওয়েভফর্মকে আমরা ইজিলি অ্যানালাইজ করতে পারবো। তারপরে ইট ইজ মোস্টলি ইউজড ইন পাওয়ার ইন্ডাস্ট্রি, অর্থাৎ পাওয়ার ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি সাইনোসয়েডাল ওয়েভফর্ম ইউজ হয়। তো এই কয়েকটা কারণে মূলত সাইনোসয়েডাল ওয়েভফর্মটা আমাদের সবথেকে বেশি ইউজ করা হয়। তো এবার আসেন আমাদের কিছু বেসিক ডেফিনেশন। তো প্রথমে আমাদের আসেন ওয়েভ ফর্ম। তো ওয়েভ ফর্ম আসলে কি, এখানে দেখেন। তো ওয়েভ ফর্ম হচ্ছে দ্য গ্রাফ হুইচ ইজ obtained by plotting the instantaneous value of voltage or current against time is called waveform। অর্থাৎ সময় সাপেক্ষে আমরা একটা ভোল্টেজ বা কারেন্টের কিছু ইনস্ট্যান্টেনিয়াস মানকে যদি আমরা প্লট করি তাহলে যে গ্রাফটা পাবো সেটাই হচ্ছে আমাদের ওয়েভ ফর্ম। তো এখানে দেখেন ইনস্ট্যান্টেনিয়াস বলতে একটা নির্দিষ্ট সময়ের জন্য, তো এটা মনে করেন টি সময়, তো আমরা ধরলাম এই পয়েন্টের একটা মান, এই পয়েন্টের একটা মান, এই পয়েন্টের একটা মান। তো এই যে এরকম, তো এইভাবে যদি আমরা এইভাবে সবগুলো পয়েন্টকে নিয়ে যোগ করি তাহলে দেখবো এরকম একটা গ্রাফ পাবো। তো এই গ্রাফটাই মূলত হচ্ছে ওয়েভ ফর্ম। তো ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু তাহলে কি? তো ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু হচ্ছে একটা নির্দিষ্ট সময়ে, মানে একটা নির্দিষ্ট পয়েন্ট, ধরেন 2 সেকেন্ড আছে, তো 2 সেকেন্ডের মধ্যে একটা নির্দিষ্ট সময়, 2 সেকেন্ড যদি ধরি আমরা জিরো থেকে, তো এখানে হচ্ছে অনেকগুলো পয়েন্ট আমরা নিতে পারি। তো তার মধ্যে যে কোনো একটা পয়েন্ট ধরলাম যে 0.001। তো এই সময়, এই যে সময়টা, এই সময়ে জাস্ট এই সময়ে, এর আগেও না এর পেছনে না, জাস্ট এই সময়ে যে মানটা পাবো সেটাই হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস মান। তো এবার আসেন পিক ভ্যালু আর অ্যামপ্লিটিউড।
তো এখন দেখেন অ্যামপ্লিটিউডটা আসলে কি। তো আমাদের যদি এরকম গ্রাফ হয়, তো এখানে খেয়াল করেন এই মানটা সর্বোচ্চ যে মান, মানে এটা হচ্ছে আমাদের জিরো লেভেল, তো সর্বোচ্চ যে মান এটাই হচ্ছে আমাদের অ্যামপ্লিটিউড বা পিক ভ্যালু। তো দেখেন এইখান থেকে শুরু করে এই যে এই মানটা, এটা হচ্ছে আমাদের পিক ভ্যালু, অর্থাৎ সর্বোচ্চ মান। তো এটাকে অ্যামপ্লিটিউডও বলা হয়। তো এখানে ভি এর ক্ষেত্রে এটাকে হচ্ছে ভিএম, আর কারেন্টের ক্ষেত্রে এটাকে আইএম দ্বারা প্রকাশ করা হয়, মানে ম্যাক্সিমাম ভ্যালু, ম্যাক্সিমাম ভোল্টেজের ভ্যালু আর ম্যাক্সিমাম কারেন্টের ভ্যালু। তো তারপরে আসেন এবার পিক টু পিক ভ্যালু। তো পিক টু পিক আসলে কি? পিক টু পিক হচ্ছে টোটাল দূরত্ব, অর্থাৎ ম্যাক্সিমাম, পজিটিভ ম্যাক্সিমাম এবং নেগেটিভ ম্যাক্সিমাম, এই দুটার টোটাল লেন্থটাই হচ্ছে মূলত পিক টু পিক। এখানে খেয়াল করেন, দেখেন এটা হচ্ছে পজিটিভ, তো এটা পজিটিভ ম্যাক্সিমাম ভ্যালু আর এটা হচ্ছে নেগেটিভ ম্যাক্সিমাম ভ্যালু। তো এই দুটা যদি আমরা এই টোটাল লেন্থটা হিসাব করি, তাহলে এই টোটাল লেন্থটাকে বলা হবে পিক টু পিক। তো আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে। তো মনে করেন কোশ্চেনে এরকম বলা থাকতে পারে যে পিক ভ্যালু, পিক ভ্যালু বলা থাকলে শুধুমাত্র জিরো থেকে পজিটিভ ম্যাক্সিমাম এই অংশটুকু, আর যদি পিক টু পিক বলা থাকে তাহলে এরকম, মানে এই পজিটিভ থেকে নেগেটিভ এই টোটাল লেন্থটা, এই অংশটা। তো এই জিনিসটা একটু মনে রাখতে হবে, এটা হচ্ছে শুধু পিক, পিক বললে এই পর্যন্ত জিরো থেকে এই অংশটা, আর যদি পিক টু পিক বলা হয় তাহলে হবে এই যে এই অংশ টোটাল লেন্থটা, প্রথমে এই পজিটিভ ম্যাক্সিমাম থেকে নেগেটিভ ম্যাক্সিমাম এই টোটাল লেন্থটাই হচ্ছে পিক টু পিক ভ্যালু। তো এবার আসেন সাইকেল। তো সাইকেল মানে হচ্ছে ওয়ান কমপ্লিট সেট অফ পজিটিভ আর নেগেটিভ ভ্যালু অফ অ্যান অল্টারনেটিং কোয়ান্টিটি ইজ নোন অ্যাজ সাইকেল। অর্থাৎ এরকম আমাদের এসি, এসি দেখতে এরকম, তো এরকম চলতেই থাকবে। তো সাইকেলটা হচ্ছে এরকম যে জিরো থেকে শুরু করে পরবর্তী জিরো, একবার পজিটিভে যাবে, পজিটিভে যাওয়ার পর একবার নেগেটিভে যাবে, যাওয়ার পর আবার জিরোতে আসলে এই পয়েন্ট, এই অংশটাকে বলা হবে একটা সাইকেল। অর্থাৎ এই পুরো অংশটাই হচ্ছে একটা সাইকেল, অর্থাৎ একটা পজিটিভ হাফ সাইকেল এবং একটা নেগেটিভ হাফ সাইকেল মিলেই হবে একটা সাইকেল। তারপরে আসেন টাইম পিরিয়ড। তো টাইম পিরিয়ডটা একটু খেয়াল করেন যে টাইম টেকেন বাই দ্য অল্টারনেটিং কোয়ান্টিটি টু কমপ্লিট ওয়ান সাইকেল ইজ কল্ড টাইম পিরিয়ড। অর্থাৎ এই যে একটা সাইকেল, এটা সাইকেল বললাম, তো এই সাইকেলটা সম্পূর্ণ হইতে যে সময় দরকার এটাকে বলা হবে একটা টাইম পিরিয়ড। ক্লিয়ার? তো এবার আসেন আমাদের ফ্রিকোয়েন্সি। তো ফ্রিকোয়েন্সি আসলে কি? এফ, এফ হচ্ছে এটা, অর্থাৎ আমাদের ফ্রিকোয়েন্সি হচ্ছে এরকম যে একটা একটা সেকেন্ডে আমাদের কতগুলা সাইকেল সম্পূর্ণ হয় সেটা। তো একটা সাইকেলের জন্য যদি টাইম হয় তাহলে টি, তাহলে এক সেকেন্ডে কতগুলো হবে? 1/t। তো এটা হচ্ছে আমাদের মূলত ফ্রিকোয়েন্সি, অর্থাৎ এক সেকেন্ডে আমাদের কতগুলো পূর্ণ সাইকেল সম্পূর্ণ হবে সেই সেটাকেই বলা হবে তার ফ্রিকোয়েন্সি। তো এখানে দেখেন ভোল্টেজ ইকুয়েশন আছে। তো এখন দেখেন এখানে আমাদের একটা নর্মাল সাইন ওয়েভের ইকুয়েশন কিরকম হয় এটা একটু দেখি। তো এটা খেয়াল করেন, ভি অফ টি ইকুয়াল হচ্ছে ভিএম সাইন ওমেগা টি। তো এই হচ্ছে আমাদের একটা আইডিয়াল সাইনোসয়েডালের ইকুয়েশন। তো এখানে ভিএমটা হচ্ছে আমাদের এই যে ম্যাক্সিমাম ভ্যালু, আর সাইন, সাইন হচ্ছে আমাদের ওয়েভ ফর্মটা দেখতে কিরকম হবে এটা, আর ওমেগা টি হচ্ছে আমাদের অ্যাঙ্গেল। অর্থাৎ এই যে এরকম যদি ইকুয়েশন হয়, তো এটা হচ্ছে দেখতে সাইন জিরো থেকে শুরু হবে, আর এটা হচ্ছে আমাদের এই ভিএম এই অংশটা,
আর ওমেগা টি হচ্ছে এদিকে থাকবে এটা। তো এখানে দেখেন এটা হচ্ছে 0 থেকে শুরু হবে, আর এটা হবে পাই, আর এটা হবে টুয়াইস পাই। তো এটা হচ্ছে আমাদের মূলত একটা ইকুয়েশন আইডিয়াল সাইন ওয়েভের জন্য। তো এই যে এখানে ফ্রিকোয়েন্সি বলা আছে, তো এখানে ফ্রিকোয়েন্সি হচ্ছে মূলত এককটা হচ্ছে হার্টজ। তো দেখেন এখানে হচ্ছে ফ্রিকোয়েন্সি, যে ফ্রিকোয়েন্সিটা আছে, তো এই ফ্রিকোয়েন্সির নর্মাল এফ যে অংশটা, তো এফ এফ এর একক হচ্ছে হার্টজ। আর এই যে ওমেগা, তো ওমেগা হচ্ছে ফ্রিকোয়েন্সি, কিন্তু এটা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। তো অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, তো এর একক হবে রেডিয়ান পার সেকেন্ড। এটা কথা আছে রেডিয়ান পার সেকেন্ড। তো ওমেগা সমান আমরা জানি যে টুয়াইস বাই এফ। তো এটা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি এবং নর্মাল যে ফ্রিকোয়েন্সি তার রিলেশন। তো এখানে দেখেন এফ হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি, যার একক হচ্ছে হার্টজ। আর ওমেগা ফ্রিকোয়েন্সি, কিন্তু এটা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, আর এর একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। আর এর মানটা হচ্ছে এরকম, ওমেগা সমান টুয়াইস বাই এফ। তো এবার আসেন আমাদের এভারেজ ভ্যালু। আচ্ছা খেয়াল করেন আমাদের হচ্ছে এভারেজ ভ্যালুটা কি আসলে। তো এভারেজ মানে হচ্ছে গড়। এখন গড় আমাদের যে এসি কারেন্ট আছে, তো এসি কারেন্টের একটা আছে এভারেজ ভ্যালু পাওয়া যাবে। তো এটা একটু খেয়াল করি দেখেন। তো এটা হচ্ছে আমাদের এসি, একবার পজিটিভে একবার নেগেটিভে যাচ্ছে। তো এর একটা এভারেজ আমরা মান পাবো, সব সময় ফিক্সড মান। তো এই মানটা কি বলা হচ্ছে এভারেজ ভ্যালু। তো নরমালি এটা যদি এসি হয় তাহলে এইরকম একটা, এই জায়গায় একটা ডিসির মতো একটা মান পাবো। তো এটাই মূলত হচ্ছে ডিসি টাইপের আর কি। তো এই এভারেজ ভ্যালুটা আমাদের যখন ক্যালকুলেট করব তখন আমাদের ডিসির সাহায্য নিতে হয়, অর্থাৎ এই এভারেজ ভ্যালুটা বোঝার জন্য আমাদের ডিসি দরকার হবে। তো এটা মূলত হচ্ছে একটা ডিসি মান এরকম, যে দেখেন এসি কম্পোনেন্টের একটা ডিসি মান। তো এটাকে এইভাবে ডিফাইন করা হয়েছে দেখেন, যে কোনো সার্কিটে যদি ডিসি কারেন্ট দ্বারা 5 সেকেন্ডে 10 কুলম্ব চার্জ ট্রান্সফার হয়, তাহলে এসি কারেন্টের যে মানের জন্য ওই সার্কিটে 5 সেকেন্ডে 10 কুলম্ব চার্জ প্রবাহিত হবে, তাই হচ্ছে তার এসি কারেন্টের এভারেজ ভ্যালু। অর্থাৎ মনে করেন একটা ডিসি সার্কিটে, তো ডিসি সার্কিটে যেহেতু আমাদের মান এবং দিকে চেঞ্জ হয় না, তো এটাকে আমরা এইভাবে ফিক্সড করছি যে মনে করেন ধরেন 5 সেকেন্ড সময়ে আমাদের 10 কুলম্ব চার্জ ফ্লো হয়েছে ডিসিতে। এখন এসি কারেন্টের যে মানের জন্য এই 5 সেকেন্ড সময়ে সেম 10 কুলম্ব চার্জ প্রবাহিত হবে, সেটাকেই বলা হবে ওই এসি কারেন্টের এভারেজ ভ্যালু, অর্থাৎ গোয়ার ভ্যালু আর কি। তো এখন এখানে আসেন এভারেজ ভ্যালু অফ সিমেট্রিক্যাল ওয়েভ। তো সিমেট্রিক্যাল ওয়েভ বলতে যে ওয়েভ ফর্মটা পজিটিভ এবং নেগেটিভ সেম। দেখেন এই যে এসির সাইনোসয়েডাল ওয়েভ ফর্মটার কথাই বলেন, দেখেন এটা হচ্ছে প্রথমে কি হচ্ছে পজিটিভ মান আর নেগেটিভ মান। তো পজিটিভ আর নেগেটিভ যদি সেম হয় তাহলে এভারেজ গড় করলে মান হবে কি 0। তো এই কারণে মূলত কি করা হয় যে এভারেজ এরকম সিমেট্রিক্যাল ওয়েভ ফর্মের এভারেজ মানটা হিসাব করা হয় শুধুমাত্র হাফ সাইকেলে। হ্যাঁ স্যার। তো এটা হচ্ছে একটা হাফ সাইকেল, এটা একটা হাফ সাইকেল। তো এই কারণে এভারেজ মানটা পুরো সাইকেলের জন্য হিসাব না করে আমরা
হাফ সাইকেলের জন্য হিসাব করব। তো হাফ সাইকেলের জন্য হিসাব করলে যে যা মান পাবো এটা পজিটিভ, আর নেগেটিভ হাফ সাইকেলের জন্য হিসাব করলে সেম মানটাই পাবো কিন্তু সেটা হবে নেগেটিভ, তাহলে টোটাল মান হবে 0। আচ্ছা দেখেন এখানে আমাদের এভারেজ ভ্যালু ক্যালকুলেট করার যে নর্মাল ফর্মুলা সেটা হচ্ছে দেখানো হয়েছে। তো এখানে খেয়াল করেন নর্মালি আমরা এভারেজ কিভাবে বের করি, যে যতগুলা মান আছে সবগুলাকেই যোগ করার পর যতটা মান আছে অত দিয়ে ভাগ করি। তো অর্থাৎ মনে করেন এখানে দেখেন যে সাম অফ অল ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু ওভার দ্য হাফ সাইকেল, অর্থাৎ একটা হাফ সাইকেলে এরকম এরকম হাফ সাইকেলে অনেকগুলো পয়েন্ট এভাবে আমরা নিছি। তো এই পয়েন্টগুলোকে নেওয়ার পর এগুলো যোগ করছি। মনে করেন এটা প্রথমটার মান 5, তারপরে 10, এরকম আমরা কিছু মান নিছি। মান নেওয়ার পর সবগুলোকে যোগ করা হয়েছে। তো যোগ করার পর কতগুলো মান নিছি, তো এই মানগুলোকে এইভাবে আহ ওই মান দ্বারা ভাগ করতে হবে। মনে করেন 10টা মান নিছি, তো 10টা মান নিচে থাকবে, তো ভাগ করলেই সেটা হচ্ছে আমাদের একটা অ্যাভারেজ ভ্যালু পাবো। আর অ্যাভারেজ ভ্যালু যদি আনসিমেট্রিক্যাল ওয়েভ হয়, অর্থাৎ যদি পুরা হাফ সাইকেল এবং নেগেটিভ হাফ সাইকেল যদি সিমিলার না হয়, তাহলে আমরা কি করব, এরকম প্রথমে সাম অফ অল ইনস্ট্যান্টেনিয়াস ওভার হাফ সাইকেল ভাগ নাম্বার অফ ইনস্ট্যান্ট অফ ওয়ান সাইকেল, অর্থাৎ একটা একটা সাইকেলের হাফ সাইকেলের মানগুলো আমরা নেব, নেওয়ার পর ফুল যে সাইকেলটা আছে এই সাইকেলকে সাইকেল দ্বারা ভাগ করব। তো মনে করেন এরকম যদি থাকে, ধরেন এরকম একটা মান আছে, তারপরে এদিকে আছে 0, তারপরে আবার এদিকে গেছে, তো এখান থেকে আবার এখানে অংশটা ফাঁকা আছে, তো ফাঁকা থাকার পর আবার এখান থেকে শুরু হয়েছে। তো দেখেন এখানে আমাদের সাইকেলটা শুরু, পুরো সাইকেলটা হবে মূলত এইখান থেকে এই যে এই অংশটা। তো আমাদের এই এই পুরো সময়টাই নিতে হবে তখন। এরকম যদি থাকে তাহলে এই ফুল সাইকেলের মানটা নিচে নিতে হবে এরকম। তো আসেন এদিকে একটু দেখি। তো ডেরিভেশন অফ এভারেজ ভ্যালু ফর সাইন ওয়েভ। সাইন ওয়েভের জন্য আমরা কিভাবে এভারেজ ভ্যালুটা বের করব তার একটা ডেরিভেশন এখানে দেখানো হয়েছে। তো এখন দেখেন প্রথমে একটু খেয়াল করি যে এভারেজ ভ্যালুর সংজ্ঞাটা কি। এভারেজ ভ্যালু হচ্ছে হাফ হাফ সাইকেলের যে মানগুলো আছে এই মানগুলো উপরে থাকবে আর নিচে থাকবে কি বেজ লেন্থ অফ হাফ সাইকেল। অর্থাৎ মনে করেন আমাদের সাইন ওয়েভ, তো এই সাইন ওয়েভ এরকম, তো এখানে হাফ সাইকেল হচ্ছে 0 থেকে পাই পর্যন্ত, আর এটা হচ্ছে টয়েস পাই। তো আমরা এই হাফ সাইকেল নিয়ে কাজ করব। তো এই হাফ সাইকেলে যতগুলা আমরা এরিয়া পাবো, মানে জাস্ট এর আগে এরিয়া বলতে আমরা এই পুরো অংশটাকে বোঝাচ্ছি, এই যে অংশটা হাফ সাইকেলে। তো এই এরিয়াটাকে যদি আমরা এই লেন্থ দ্বারা ভাগ করি তাহলে একটা এভারেজ মান পাবো। তো এখন খেয়াল করি আমাদের এই যে সাইন ওয়েভ, তো এই সাইন ওয়েভের ইকুয়েশনটা কি, আই ইকুয়াল আই এম সাইন ওমেগা টি, অথবা ওমেগা টির পরিবর্তে আমরা এটাকে থিটাও লিখতে পারি। এটা মূলত অ্যাকচুয়ালি হচ্ছে থিটা, তো এটাকে আমরা ওমেগা টিও লিখতে পারি। তো এটা হচ্ছে আমাদের ইকুয়েশন। এখন দেখেন এইখানের যে এরিয়াটা আছে, তো এই এরিয়াটা আমরা বের করব। তো এরিয়া বের করার জন্য আমাদের কি করতে হবে, দেখেন এখানে, তো এই এরিয়াটা জানার জন্য আমাদের প্রতিটা পয়েন্টের মান জানতে হবে। তো আমাদের যেহেতু আহ, এটা একটা আমাদের নর্মাল শেপ না, অর্থাৎ আমাদের এরিয়া ক্ষেত্রফলের সূত্র জানি এরকম শেপ না, তো আমরা কি করব, ইন্টিগ্রেশন করব। অর্থাৎ আমরা প্রথমে একটা নির্দিষ্ট দূরত্ব নিলাম, এই যে এই অংশটা, তো এটার নাম দিলাম ডি এল। তো এই যে ডি এল বা এই অংশটা, তো এই অংশটা হচ্ছে আমাদের ক্ষুদ্র এরিয়া।
তো এই ক্ষুদ্র এরিয়ার অ্যাভারেজ আমরা বের করি আগে। তো এই ক্ষুদ্র এরিয়া দেখেন এই দুইটার অ্যাভারেজ কি এই মাঝ বরাবর থাকবে, এই দুটার মাঝখানে থাকলো। তো এটার নাম দিলাম আই। তাহলে দেখেন এই ক্ষুদ্র অংশ ডিএল, তো এর অ্যাভারেজ হচ্ছে আই। তো এই ক্ষুদ্র অংশের অ্যাভারেজ যদি আই হয়, তাহলে এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, তাহলে কি হবে, আমরা ফুল যে লেন্থ তার এরিয়াটা বের করতে পারবো। তো এইখানে খেয়াল করেন, তো এটা আমরা যদি এই অংশটা যদি আমরা থিটা অ্যাক্সিস ধরি, তাহলে এটা হবে ডি থিটা। তো দেখেন এই ক্ষুদ্র অংশ নিলাম, তো এই ক্ষুদ্র অংশের নাম দিলাম আমরা ডি থিটা। তো এই ডি থিটার অ্যাভারেজ হচ্ছে কি আই, মানে এই এই অংশটার অ্যাভারেজ হচ্ছে আই। তো এই অংশের অ্যাভারেজ যদি আই হয়, তাহলে আমাদের কি হবে, এরিয়া, দেখেন এখানে let I be the average height of the strip, so the area of the strip is I d theta। অর্থাৎ আমরা জানি কি ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি, ক্ষেত্রফল হচ্ছে কি দৈর্ঘ্য গুণন প্রস্থ, এটা। তো দৈর্ঘ্য গুণন প্রস্থ হলে আমাদের এখানে দৈর্ঘ্য হচ্ছে কি, মানে এই যে আই, আর প্রস্থ বলতে এই যে ডি থিটা অংশটা। তো এটা হচ্ছে হাইট আর এটা হচ্ছে লেন্থ বা ওয়েট। তো এটা এটা আমরা পেলাম কি, এরিয়া হচ্ছে একটা ক্ষুদ্র অংশের জন্য। এখন ফুল অংশের জন্য কি হবে, মানে হাফ সাইকেলে 0 থেকে পাই, তো এটাকে জাস্ট ইন্টিগ্রেশন করতে হবে। তো ইন্টিগ্রেশন আমরা কিভাবে করব, এই যে 0 থেকে পাই এর মধ্যে আই ডি থিটাকে ইন্টিগ্রেশন করতে হবে। তো আই এর মান কি, এই যে আই এম সাইন থিটা, আর এখানে থাকতেছে ডি থিটা। তো আই এম হচ্ছে আমাদের কনস্ট্যান্ট মান, তো এটাকে বের করলাম। তো বের করার পর এখন দেখেন সাইনকে ইন্টিগ্রেশন করলে হবে মাইনাস কস, আর এখানে হবে কি 0 থেকে পাই। এখন এই দিকে আসেন, এখন লিমিট বসান এখানে আই এম। তো লিমিট আমরা কিভাবে বসাবো, এখানে আই এম হচ্ছে, তো আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, অর্থাৎ এই যে মাইনাস কস, আপার লিমিট হচ্ছে পাই, তারপরে মাইনাস আমাদের সূত্রে মাইনাস, তারপরে এই যে মাইনাস কস, লোয়ার লিমিট হচ্ছে 0। তো এখন দেখেন এখানে কস পাই মানে হচ্ছে 180 ডিগ্রি, তো কস 180 ডিগ্রির মান হচ্ছে মাইনাস 1। তারপর এখানে মাইনাস আর মাইনাস আমাদের প্লাস, cos 0 ডিগ্রির মান হচ্ছে 1। তো এখানে মাইনাস আর মাইনাস হবে প্লাস, তাহলে এখানে কি হবে, আই এম, এটা হচ্ছে 2। তো এখানে আমরা কি পেলাম, 2 অফ আই এম। তো এটা হচ্ছে আমাদের কি হাফ সাইকেলের জন্য, এই হাফ সাইকেলের এরিয়া, অর্থাৎ এই যে হাফ সাইকেলটা আছে, এই হাফ সাইকেলের এরিয়া হবে এর ম্যাক্সিমাম মানের 2 গুণ। অর্থাৎ এই যে ম্যাক্সিমাম যে মানটা আছে, এই মানটাকে যদি আমরা 2 দ্বারা গুণ করি, তাহলে এই হাফ সাইকেলের এরিয়াটা বের হবে। তো তাহলে এভারেজটা কি হবে, তো এভারেজের সূত্র কি ছিল, তো এভারেজ ভ্যালুর সূত্র ছিল এরকম, এরিয়া অফ হাফ সাইকেল ভাগ বেজ লেন্থ অফ হাফ সাইকেল। তাহলে এরিয়া কত পাইছি, এখানে এরিয়া পাইছি 2im, আর বেজ লেন্থ কত, পাই, এই যে 0 থেকে পাই, এটা হচ্ছে আমাদের লেন্থ। তাহলে এটা ভাগ করলে আমরা মানটা পাচ্ছি এরকম 0.637 অফ আই এম। অর্থাৎ এর অ্যাভারেজ ভ্যালুটা হবে এরকম 0.637 অফ আই এম, মানে ম্যাক্সিমাম ভ্যালুর এত অংশ। তো দেখেন ম্যাক্সিমাম ভ্যালু যদি এরকম হয়, ধরলাম এটা আই, ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে আই এম, তো এই অংশটার অ্যাভারেজ ভ্যালু হবে জাস্ট এই অংশটা। অর্থাৎ এই রকমের একটা মান আমরা সবসময় পাবো সার্কিটে। তো অ্যাভারেজ ভ্যালু কত এখানে, এটা হচ্ছে 0.637, মানে 63%।
63.7%, অর্থাৎ ম্যাক্সিমামের এত পার্সেন্ট হচ্ছে এভারেজ ভ্যালু। তো এটা হচ্ছে আমাদের পজিটিভ হাফ সাইকেলের জন্য পাইলাম। সিমিলার ওয়েতে আমরা নেগেটিভ হাফ সাইকেলের জন্য বের করি, তাহলে এরকম একটা মাইনাস আসবে শুধু সামনে। তো দেখেন এখন এখানে আমাদের দেখানো হয়েছে কারেন্টের জন্য। এখন মনে করেন যদি ভোল্টেজের জন্য আমাদের আসে, তো ভোল্টেজের জন্য কি হবে, এখানে সবকিছুই সেম থাকবে, শুধু আই এর জায়গায় ভি হবে। মনে করেন এখানে ছোট হাতের আই আছে, তো এখানে ছোট হাতের ভি হবে, আর এখানে বড় হাতের আই এম দেওয়া আছে, তো আপনারা এখানে দেবেন বড় হাতের ভি এম। তো তখন আমাদের ওয়েব ফর্মটা এই যে এখানে আই এর জায়গায় ভি হবে জাস্ট। তো দেখেন এখানে এরকম আমাদের ওয়েব ফর্মটা হবে, এখানে তখন আমাদের ভিএম হবে, আর এটা হবে ভি। তো আপনারা সিমিলার ওয়েতে ভি এর জন্য এটা বের করবেন, মান সবকিছুই সেম থাকবে, শুধু আই এর জায়গায় ভি আসবে।